তালুকদার বাড়িতে উপস্থিত সবাই। মাহিন ছুটে গিয়ে মারিয়ামকে জড়িয়ে ধরেছে। 2 দিনের সম্পর্ক হলেও তারা যে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ। মুয়াজ আর জাইনের জ্ঞান ফিরেনি এখনও। ডাক্তার ডাকা হয়েছে, তিনি এসেই হয়তো কিছু বলতে পারবেন। তীব্র মেহের আগে থেকে ওখানে উপস্থিত ছিল, সাথে ছিল জারিনও। এ পাশটা কোনো মতে সামলে মেহের বেরিয়ে যায়। লাশটা হস্তান্তর করেছে বটে সে, তবে প্রমাণও তো লাগবে নাকি? তাই তো দ্রুত অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া। প্রতিমধ্যে ডিআইজি স্যারের ফোনে মেহের তাকে কেস সম্পর্কে জানায়। ডিটেলস থেকে যেন সালিম আর তীব্র গায়েব হয়ে গেছে চিরতরে। সবক্ষণে শুধু আঙ্কেল ক্যানিয়নের নামটাই জড়ানো, আর তার লাশটাও মর্গে পৌঁছে গেছে হয়তো। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখতে থাকে মেহের। ভাবতে থাকে তার জীবনের শুরু থেকে সাধারণ একটা জীবন কাটাচ্ছিল সে। তবে কিভাবে যেন এসএসসি দিয়েই পরীক্ষা দিল বাংলাদেশ সেনা নিয়োগের সেখানে। সবচেয়ে নিচের পর্যায়ের হয়তো সেই ছিল। আশা করেনি এই পরীক্ষায় টিকে সে বাংলাদেশ সেনার পরিবর্তে যাবে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে। পরীক্ষা দেওয়ার 1 মাস পর রেজাল্ট পায় সে। টপ করেছিল, তবে পাশাপাশি কলেজের ফার্স্ট ইয়ারের প্যারাও তো ছিলই। তবে সেই সময় থেকে কিন্তু তার চাকরি শুরু হয়নি, বরং 1.5 বছরের লম্বা এক ট্রেনিং করতে হয়েছে তাকে। মহাসিন তালুকদার ফুল টু সাপোর্ট দিয়েছিলেন মেয়েকে, যদিও সামনে থেকে নয় বরং পেছন থেকে। আর 1.5 বছরের ট্রেনিং করতে গিয়ে এইচএসসিতে তার A+ ছুটেছিল। তবে ক্যারিয়ার হয়ে গিয়েছিল তখনই। মেয়ের প্রথম ট্রান্সফারে প্রথম কেস ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের। তবে অভিযোগকারী নারীর দেহে কোনো ক্ষত ছিল না। তার কথা ছিল তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মানসিকভাবে নির্যাতন করে। যেমন কথায় কথায় তার বাপের বাড়িকে ছোট করে যৌতুকের দাবি রাখে, আবার কখনো প্রথম বাচ্চা মেয়ে হওয়ায় তাকে নিয়ে সমালোচনায় বসে। আর সবচেয়ে বড় কথা, স্বামী তারই সামনে অন্য নারীর সাথে প্রেমালাপ করে। মেয়ের কেসটা যদিও সলভ করতে চেয়েছিল, তবে পারেনি। এমন কেসের ক্ষেত্রে অধিকাংশ সময়ই নারীকে আরও চোখে দেখা হয়। তেমনি ওর সিনিয়রও এমনই করেছিলেন। তাই তো মেয়ের কেসটা তদন্ত করতে পারেনি। তার থেকে 1 মাস পর পত্রিকায় বেরিয়েছিল সেই নারীর নির্মম আত্মহত্যা দৃশ্য। তবে একা মরেনি, নিজের স্বামীর সন্তান নিয়ে মরেছেন। একটা মানুষ কতটা মানসিকভাবে ভেঙে পড়লে নিজের সন্তানকে শেষ করতে পারে? তারপর থেকে মেয়ের আর সিনিয়রদের অর্ডারে চিন্তা করে বসে থাকেনি। নিজ প্রয়াসে এতদূর এসেছে। ম্যাম, পৌঁছে গেছি। তীব্র ড্রাইভারের ডাকে মেয়ের নিজের ভাবনা ছেড়ে দেয়। ডিআইজি অফিসে চলে আসে। ভ্রু কুচকে আসে তার। মার্সিডিজ দাঁড়িয়ে আছে সরকারি ভবনের সামনে। মেয়ের পাত্তা দেয় না, লিফটে করে 4 তলায় চলে আসে। ওর দিকে আরও চোখে তাকায় লিফটে থাকা অনেকেই। তাকানোর কথাই। ওখানে ওনারা সবাই গ্র্যাজুয়েশন করা মানুষ কিংবা তার থেকেও অনেক সিনিয়র। আর মেহের, সে তো মাসখানেক আগে 2nd ইয়ারের ফাইনাল এক্সাম দিয়েছে। এই যে পিচ্চি, এখানে তো ভার্সিটির ফর্ম ফিল আপ হচ্ছে না, এটা সরকারি অফিস, ভুলে এসেছো নাকি? মেয়ের লক্ষ্য করে ওর দিকে 4 চোখ তাকিয়ে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটাই প্রশ্ন করেছে। মেহের মুচকে হেসে বলে, আরে না, আমি তো ডিআইজি আঙ্কেলের কাছে এসেছিলাম, আত্মীয় হন তো, তাই দেখা করতে আসা। ওরা আর কিছু বলে না। ডিআইজি স্যারের রুম দেখিয়ে চলে যায়। যেহেতু মেয়ের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে ছিল, লিভ লেটারও দিয়েছিল, তবে এখনও তা গ্রহণ করা হয়নি। তাই মেহের চায় না ওর পরিচয় সামনে আসুক। ওদেরও তো নিয়ম আছে। ঘড়ির কাঁটায় রাত 10টা দেখে কেবিনে প্রবেশ করে মেহের। খুবই পরিচিত মুখ এমপি, যিনি ডিআইজির দুঃসম্পর্কের আত্মীয়। তবে এই এমপি কুমিল্লা বিভাগের। নুরিয়ার সাথে কিন্তু এর সম্পর্ক খোঁজ যেন কেউ না পায়। মেয়ের প্রথমে ইতস্তত করে গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন এই এমপির সামনে বলতে বলায়। মেহের এমপিকে চেনে ভিন্নভাবে। ভালো কাজের জন্য নয়, বরং তার ছেলে হত্যার কারণে। ড্রাগ নিয়ে কত মেয়ের সাথে নাইট স্পেন্ড করে তা ওনার ছেলে আর আল্লাহ ভালো জানে। কাউকে টাকা লোভ দেখিয়ে আবার কাউকে জোর করে তুলে এনে তাদের লাইফ নষ্ট করেছে। স্যার, এই যে রেকর্ডিং, এখানে সব তথ্য আছে। আর ওই লোকটা যখন আমাদের সাথে ছুটে পালাতে নিয়েছিল, তখন আমরা গুলি চালালে ওনাকে বাঁচাতে আসা লোকেরা গুলি চালায়। ক্রস ফায়ারে কিংবা বলেন এনকাউন্টারে মারা যায় ক্যানিয়ন। তবে লোকগুলোকে ধরতে আমরা ব্যর্থ। মেহেরের কথায় কতটুকু বিশ্বাস করেছে এমপি তা মেহের জানে না। তবে ডিআইজি যে বিশ্বাস করেছে তা সে বেশ বুঝতে পারছে। তার মুখের হাসি বুঝিয়ে দিচ্ছে। তবে এমপি বার 2 আরও চোখে দেখে মেহেরকে। মেহের বোঝে হয়তো এই এমপি হয়তো কিছু জানে, তবে এখন জিজ্ঞেস করলে উল্টো তাকিয়ে ফাঁসাবে, বলবে না কিছুই। তাই চুপ থেকে বেরিয়ে আসে সে। প্রায় আরও 1 মাস কেটে গেছে। তুর্যের কোনো খোঁজ এখন অবধি পায়নি মেহের আর তীব্র। সে তো একদম নর্মাল আছে, যেন কিছুই হয়নি। মেয়ের ভার্সিটিতে যেতে শুরু করেছে, তবে জারিন যাচ্ছে না। মেয়ের বিয়ে বলে কথা, এই তো আর 7 দিন, ধুমধাম করে বিয়ে হবে। মেহের জেনে অবাক হয়, জারিন যে মাইনের ফুফাতো বোন।
অবশ্য মাহিন তো আর ওর বাবার পরিবারের সাথে যোগাযোগ নেই, তাই জানতো না। তবে জেনেছি ইতিমধ্যে সবার জীবন সুন্দর কাটছে, অনেক সুন্দর কাটছে। রাত 11:59 তীব্র মেহেরকে নিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে হাঁটে। কাল যে মেহেরের জন্মদিন, জীবন থেকে আরও একটি বছর বিলুপ্তির ঘোষণা। মেহের কখনো জন্মদিন মানায়নি, মানাতে পারেনি, রাবেয়া বেগম মানাতে দেয়নি। আকাশে আজ বিশাল চাঁদ। চাঁদ মামাও যেন মেহেরকে শুভেচ্ছা জানাতে চায় তার পরবর্তী বছরের জন্য। তবে মেহের তার মন খারাপ বর্দাবাই, ছোটদাবাই সবার অনুপস্থিতির জন্য। ছাদে আসতে দেরি হলে 12টা বাজতে দেরি হয়নি। মেহের ছাদে প্রবেশ করা মাত্রই মাহিন, মোয়াজ, জাইন, তৃষ্ণা, মারিয়াম, সাদি আপি, রুহান, দুলাভাই সবাই ওকে ঘিরে ধরে। খুব সুন্দরভাবে রাতটা উদযাপন করে। ভাই বোন একসাথে হয়ে বেশ আনন্দ করে মেহের। আর তীব্র দূরে দাঁড়িয়ে মেহেরের আনন্দ দেখে খুশি হয়। ভালোবাসার মানুষটার খুশিতেই তো আসল খুশি। রাতের একাংশ এভাবেই কাটে। ঘুমোতে যেতে খুব দেরি হয়ে যায় ওদের, আর রাত গভীর থাকায় বাকিরাও রেদন বাড়িতেই থেকে যায়। থ্যাংক ইউ, পেছন থেকে জড়িয়ে ধরে তীব্রকে বলে মেহের। তীব্র মুচকি হাসে। মেহের ছেড়ে দেয় তীব্রকে, পাশে এসে দাঁড়ায়, বলে ওঠে, বলে না কেন আমায় আগে? আমি একটু সুন্দর করে সাজগোজ করে নিতাম। ভাগ্যিস বলিনি, নয়তো পেতনি ফেল সাজ দিয়ে আমায় পাগল করতা। তীব্র, আহ্লাদি কণ্ঠে মেহের ডেকে ওঠে। তীব্র মেহেরকে ওর বুকে আগলে বলে ওঠে, পাগলি মেয়ে, তোমায় যদি বলেই দিতাম তাহলে সারপ্রাইজ বলে কিছু থাকতো নাকি? কিছুক্ষণ খুনসুটি করে শুয়ে পড়ে দুজনে। এখন সময়টা খুব ভালোই চলছে ওদের। তীব্র পারিবারিক ব্যবসায় হাত লাগিয়েছে, সালিমও ব্যবসায় হাত লাগিয়েছে। সামনে বিয়ে, বউকে তো নিজে ইনকাম করে খাওয়াতে হবে, তাই না? সালিম 3 দিন ধরে সিলেটে আছে, ব্যবসায়িক সূত্রেই এখানে আসা। পাশাপাশি ওই বৃদ্ধ লোকটার সুস্থতাও নিশ্চিত হওয়া। হ্যাঁ, এখন তিনি একদম সুস্থ আছেন। এতদিন সঠিক চিকিৎসার অভাবে ওনার জীবন থমকে গিয়েছিল। ভাগ্যিস সালিমরা পেয়েছিল। আগামীকাল ওনার জীবনে নতুন সূর্যোদয় হবে, আর অনেক জনের জীবনেও নতুন কারো আবির্ভাব ঘটবে। আকাশটা মেঘলা। ঢাকার আকাশ আর সিলেটের আকাশে বেশ পার্থক্য। হয়তো বৃষ্টি নামবে এখানে। হাতে মুঠোফোনের কর্কশ শব্দে তাকায় সে হাতের দিকে। প্রেয়সী দিয়ে সেভ করা নাম্বারটা। জারিনের কল। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আজ কি ভালোবাসা বেড়ে গেল নাকি? তোমাকে অনেক মিস করছি। আজ তোমাদের বাড়িতেই আছি। ভাবির জন্মদিন বলে? দুই পাশে বেশ কিছুক্ষণ নীরবতা থাকে। তবে নীরবতার অবসান ঘটিয়ে জারিন বলে ওঠে, তোমার মন খারাপ? তুমি বুঝলে কি করে? ভালোবাসি তোমায়, তাই। বিয়ের পর ভালোবাসা যদি হারিয়ে যায় তখন? যে ভালোবাসা হারিয়ে যায় আদৌতে তা বাকি সব হলে কখনো ভালোবাসা ছিল না। মৃত্যুর আগ অবধি যে অনুভূতি হৃদয়ে বিরাজমান তাই তো ভালোবাসা। কখনো হয়তো খুব করে তোমায় বলিনি, তবে আমি তোমায় বড্ড ভালোবাসি। তোমার বুঝদারিতা, সঙ্গ দেওয়া, আমায় বুঝতে পারা, সবটাতেই তুমি সেরা। বেশ কিছুক্ষণ কথোপকথন শেষে কল রেখে দেয় সালিম। মনটা হালকা হয়েছে। দুই পরিবার ওদের সম্পর্কে মেনে বিয়ের দিন ধার্য করেছে। এর চেয়ে আর কি বেশি কিছু ওর চাওয়ার আছে? তাও দুশ্চিন্তা হয়। দূরে থাকতে বড্ড ভয় হয়, হারিয়ে ফেলার ভয়। হয়তো একেবারে নিজের করে পেলে এই ভয়টা আংশিক হলেও কেটে যাবে। পরদিন মাহিন অবাক দৃষ্টিতে সামনে দাঁড়ানো মাঝবয়সী লোকটাকে দেখছে। এক দৃষ্টিতেই দেখছে, আর হাতের অ্যালবামেও বার দুয়েক তাকিয়েছে। একই রকম চোখ, একই রকম নাক, সবই তো একই রকম। তাহলে ইনি ওর মৃত বাবা? কিন্তু মৃত মানুষ কীভাবে ফেরে? ওর বাবার কবর তো ও দেখেছে। তাহলে নিশ্চয়ই এক পক্ষ মিথ্যা বলছে। হয়তো ওর খালামণিরা কিংবা এই লোক বাধ্য হয়েছে এই লোককে বাবা হিসেবে মানতে। খুব ছোটবেলার অনেক স্মৃতি এখনও ওর মনে আছে। সব ক্রেডিট রাবেয়া বেগমের। তিনি তো ওকে ওর বায়োলজিক্যাল বাবা মায়ের গল্প শুনিয়েছেন। লোকটা বলেছেন, মাই চ্যাম্প, তুমি আমায় চেনোনি, আমি তোমার বাবা। এই যে চ্যাম্প শব্দটা, এই শব্দেই ওর বাবা ওকে ডাকত। এখনও কিছু দৃশ্য ভাসে ওর দৃষ্টিতে, তবে তা একেবারেই আচ্ছা। তবে কণ্ঠগুলো জড়ালো। কেউ ওকে বলছে, চ্যাম্প, এভাবে ছোটে না, পড়ে যাবে। পাপা বলেই জড়িয়ে ধরেছে মাহিন। লোকটা দেখতে একদম মুবাশির আদনানের মতো। মাহিনের জড়িয়ে ধরে আবেগপ্রবণ হওয়ায় লোকটা রহস্যময় হাসে। সেই হাসিতে কিছু না কিছু তো সত্যিই আছে। চোখ এড়িয়ে যায় না তীব্ররও। তালুকদার বাড়িতে এই লোককে এনেছেই তো তীব্ররা। পাখি, তোমার বাস যদি ডালে হয় তবে আমার বসবাস পাতার শিরদাঁড়ায়। তীব্র মনে মনে আওড়ায়। মাহিনের সম্পর্কে বেশ অনেক তথ্যই দেয় এই লোক। সে কি আদর যত্ন মাহিনের তার প্রতি? হয়তো বায়োলজিক্যাল বাবা হলেই এত প্রয়াস। রাবেয়া বেগম ডিএনএ টেস্টের কথা একবার বলেন, কেননা এত বছর পর হঠাৎ কেউ এসে বললেই তো আর হয় না।
একরকম চেহারা হতেই পারে, তাই বলে কি সেই মানুষ আর হুবহু তার মতো দেখতে আরেকজন একই মানুষ? না। তবে রাবেয়া বেগমের প্রস্তাবে অসন্তুষ্ট মুবাশির আদনান। বাবার অসন্তোষ দেখে মাহিন সিদ্ধান্ত নেয় বাড়ি ত্যাগের। এতগুলো বছর এই পরিবারের সন্তান হয়ে থেকেছে সে। দূরে কি যেতে পারবে? একদমই পারবে না। তাই তো পাশের বাড়িতেই ভাড়া নেওয়ার ব্যবস্থা করে। মুয়াজ বারবার মানা করেছিল চলে যেতে, কেননা ভাইকে ছাড়া তার চলবে না। তবে তীব্রর সাথে কী কথা বলে যেন মাহিন বেরিয়ে গেল। আর ফিরেনি তালুকদার বাড়ি। মারিয়ামের মাধ্যমে সব গুছিয়ে নিয়ে এসেছে। মারিয়াম বেচারি অনেক কেঁদেছে। এই 1 মাসে সবার প্রতি যে তার ভালোবাসার মাত্রা বেড়েছে। কয়েকদিন পর জায়েন ভেঙে পড়েছে। ভালোবাসার মানুষটা অন্য কারো স্ত্রী হয়ে গেছে। লিনির বিয়ে হয়ে গেছে কেমন জানি, তাই না? এই এসএসসি লেভেলটা এমনই, কত শত মেয়েরা হারিয়ে যায় এখানেই। অবশ্য বিয়ের পরেও অনেকেই পড়ে, তবে খুবই কম। এসএসসি পরীক্ষার এই তো আর কয়েক মাস। ভালোবাসার মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ থাকতে পারাটা বড্ড পীড়াদায়ক। যার নিস্তব্ধ হয়ে গেছে জেনে যে রিনি পালিয়ে বিয়ে করেছে। এ তো তাকে এমন মেয়ে ভাবেনি। পরিবারের কথা, সম্মানের কথাও কি চিন্তা করেনি? হয়তো ভালোবাসায় পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। এই যে দেবরজি, এখানে এভাবে বসেছ কেন? নিচে পড়ে যাবে তো। তৃষ্ণার কণ্ঠে জানিয়া তাকায়। অশ্রুসিক্ত নয়ন তার। আজ দুপুরে রিসেপশনের অনুষ্ঠান করেছে রিনির শ্বশুরবাড়ির মানুষেরা। ইনভাইটেড ছিল তারাও। এলাকাতে মোটামুটি পরিচিতি আছে তাদের। জায়ান গিয়েছিল আজ। বেচারা জানতো রামিম ভাইয়ের রিসেপশন, কিন্তু মেয়েকে দেখেনি তখনও সে। শরীর মন তখনই কেঁপে উঠল জায়ানের যখন রিনিকে স্টেজে বউয়ের সাজে দেখল। সিনক্রেট করেনি, শুনেছে বিয়ে আরও অনেক আগেই করেছে। শুধু কেউ যেন বুঝতে না পারে, তাই স্বাভাবিক থেকেছে। জায়ানের নিজের প্রতি রাগ লাগছে। শেষমেশ কিনা সে বিবাহিত কিশোরীতে আটকে গেল, বাজেভাবে ভালোবেসে ফেলল। জায়ান ভাবনা ভুলে মুচকি হাসে তৃষ্ণার দিকে তাকিয়ে। বলে ওঠে, ওসব কিছু না, পড়লেও মরবো না। দোতলা ছাদ থেকে পড়ে মানুষ মরে নাকি? দেবরের কি মন খারাপ? ভাবি যার হাসিতে আরও চোখে তাকানোতে ঝগড়া করার কৌশলে আমি আটকে গেছি, আজ জানলাম তাকে আমার ভালোবাসা ভুল। সে যে বিবাহিত নারী। ভালোবাসা অন্যায় না। তুমি ভালোবেসেছ, তবে জেনে নেওয়া উচিত ছিল তো মেয়েটা বিবাহিত কিনা। ভাবি, এসএসসি পরীক্ষার্থী যে বিবাহিত হতে পারে এমন ধারণা আমার ছিল না। জাইন, তুই রিনিকে পছন্দ করতিস? অফিস থেকে বাড়ি ফিরে তৃষ্ণাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে মুয়াজ। চুল দিয়ে এখনও টপ টপ করে পানি পড়ছে। হয়তো গোসল করে তারপর এসেছে। জাইন ভয় পায় মুয়াজ যদি বকে দেয়, তাই চুপচাপ মাথা নিচু করে রাখে। তৃষ্ণাকে ইশারা যেতে বললে চলে যায় তৃষ্ণা। ছাদে রয়ে যায় 2 কাজিন ভাই। মুয়াজ গিয়ে ছাদের একপাশে রাখা দোলনাটায় বসে। জায়ানকে চোখের ইশারায় পাশে বসতে বলে দীর্ঘশ্বাস নেয়। তাচ্ছিল্য হাসি হেসে বলে ওঠে, ওই যে দেখছিস তারা, ওইটা আমার বড্ড অপ্রিয়। কেন জানিস? স্কুল লাইফে এক মেয়ের সাথে জড়িয়েছিলাম, ওর নাম ছিল তারা। তবে সে ছিল আমার জন্য বিশাল ধোঁকা। বিয়ে হয়ে গেল, সব শেষ। তবে তৃষ্ণা আমার জীবনে সূর্যের আলোর মতো। আমার ভালোবাসা। ভাই, এগুলো আমায় বলছো কেন? রিনিকে যদি কখনো ভুলতে পারিস তাহলে ভেবে নিবি রিনিকে তোর ভালো লাগলেও কখনো ভালোবাসিসনি। ভালোবাসলে মৃত্যুর আগ অবধি যে হৃদয় মাঝারেই থাকে। জারিনের মুখে একদিন শুনেছিলাম, আমি তোকে ভুলতে বলবো না। আদতে তুই যদি ওকে ভালো না বাসিস তাহলে একাই ভুলে যাবি। তবে এই সময়ের মধ্যে নিজেকে ভেঙে ফেলে চলবে না। জীবন সুন্দর করে গড়তে হবে। ভাই, আমি রিনিকে অনেক 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 বেশি ভালোবাসি। হোক সে আমার কিংবা না হোক। রেদওয়ান পরিবারে বেশ মানিয়ে নিয়েছে মেহের। মায়েদের সাথে খাবার সার্ভ করা, সবশেষে একসাথে খেতে বসা, সব কিছুই যেন আলাদা ভাইব দেয় ওকে। এই তো আর কিছুদিন, তারপর তো চলেই যাবে, নিজেদের ফ্ল্যাটে উঠবে। যদিও বাড়ির সবার খুব করে আপত্তি ছিল, তবে তীব্রর একটাই কথা, এ বাসায় থাকলে আমার বউ আমার থেকে বেশি তোমাদের কাছে থাকে। তোমাদের আর নাতি নাতনির মুখ দেখতে হবে না তাহলে। তাই যাচ্ছি, আর এটাই ফাইনাল। তীব্র নির্লজ্জ কথাবার্তা শুনে সবার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। তবে সালিমের বিয়ের অনুষ্ঠান শেষেই যাবে ওরা, আর সপ্তাহখানেক হয়তো থাকা হবে। তাই একটু মন খারাপ ওর। আজ বিয়ের বাদবাকি শপিং করা হবে। ইয়াং ছেলেমেয়েরা আজ যাবে। এর আগের সপ্তাহে বড়রা সবাই গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো সকাল সকাল অফিসে বেরিয়ে যায়। সালিম বেচার অফিসের চাপে হবু বউয়ের সাথে ঠিকঠাক কথা বলতে পারছে না এখন। আর তীব্র, সে কাজ শেষ হোক বা না হোক সে বাড়ি ফিরবে 9টার আগে। আর সালিমের 10টা কিংবা 11টা বেজেই যায়। পারিবারিক ব্যবসায় বাংলাদেশের সাইটগুলো সালিম আর তীব্র বাবা সামলালেও কানাডার বিজনেস তীব্র আর ওর বাবা সামলাতো।
বিকেলের দিকে বাড়ির ইয়াং ছেলেরা কোনো মতে কাজ শেষ করে বাড়ি ফিরে। ফ্রেশ হয়ে যে শপিংয়ে বের হতে হবে, সারিম দ্রুত ফ্রেশ হয়ে জারিনকে কল দেয়। যাওয়ার সময় ওকেও নিয়ে নিবে, তাই নিয়ে কিছু কথা বলে ওরা। আর এদিকে আমাদের তীব্র মহাশয় তার সহধর্মিণীকে ঘরে না দেখে বিরক্ত হন মায়ের ওপর। তার বউ হলেও সে নাকি ওর মায়ের কাছেই পড়ে থাকে। কোনো মতে ফ্রেশ হয়ে রেডি হয়ে না এসে তারা দিতে থাকে। তবে মেহেরকে রেডি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তুই রেডি কিভাবে? রুম থেকে বের হওয়ার আগে রেডি হয়েছি, মামনির মাথা ব্যথা করছিল তাই মাথা ম্যাসেজ করছিলাম। আচ্ছা বের হই তাহলে, চলো। সাদিয়া আপুরা কি আসবে? না, ওর পুপু শাশুড়ি এসেছে, আসতে দিবে না আজ। ও আচ্ছা চলো। সালিম পেছনে বসেছে আর মেহের তীব্র সাথে সামনে। আধা ঘন্টা রাস্তা পেরিয়ে জারিনকেও সঙ্গে নিয়েছে ওরা। সালিম আর জারিন দুজনেই মোবাইল দেখছে আর মিটিমিটি হাসছে। আর ওদের লক্ষ্য করে মেহেরও হাসছে। সে বুঝতে পেরেছে দুইজন চ্যাটিং করছে, পাশাপাশি বসে চ্যাটিং। শপিং মলে যেতে আরও বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। পথিমধ্যে মেহের লক্ষ্য করে একটা গাড়ি উল্টে আছে, প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। ওই পাশ দিয়ে ফায়ার ফাইটাররা আগুন নেভানোর চেষ্টা করছে। মেহের দৃষ্টি সরিয়ে নেয়। এই তো মাস 2 আগে যখন ওরা অ্যাক্সিডেন্ট করলো তখন তা ছিল প্রি প্ল্যান মার্ডারের চেষ্টা। আর আজকের অ্যাক্সিডেন্টটা কি আদৌ অ্যাক্সিডেন্ট নাকি খুন, তার কি কোনো উত্তর আছে? না, নেই। এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কেস ক্লোজড হয় অ্যাক্সিডেন্ট দেখেই। কী ভাবছো? ভাবছি আমার জামাই ড্রাইভিংয়ে ফোকাস না করে আমায় দেখছে কেন? কারণ আমার বউ সুন্দরী তাই? হুম। ভাই গাড়ি চালাও, সাবধান। মেহের লজ্জা পায়, ব্লাস করতে থাকে আর তীব্র ড্রাইভিংয়ে ফোকাস করে। জারিন আর সালিম হাসে। ওদের হাসিতে আরও লজ্জা পায় মেহের। এমনি করে হাসি ফাজলামোর মাঝে শপিং মলে পৌঁছে যায় ওরা। ভাইয়া আপনারা কোথায় যাচ্ছেন? এই তো তোমার ফ্রেন্ডকে নিয়ে ওদিকটায় ঘুরবো। তোমরা টাইম স্পেন্ড করো একসাথে, তবে শপিং করার কথা ভুলে যেও না যেন। থ্যাংক ইউ ভাই, প্রয়োজন হলে ফোন দিস। যা তাহলে তোরা, সাবধানে থাকিস। মেয়ের হাত ধরে আরেক দিকে চলে এসেছে ওরা। মেহের কিছু একটা ভাবছে খুব গভীরভাবে। তীব্র লক্ষ্য করে মেহেরকে, জিজ্ঞেস করে কি হয়েছে। মেহের কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে যে মাহিন ভাই যদি আমার আপন ভাই হতো তবে আজ তার অন্য কোনো বাবা হতো না, তাই না? আর সেও আমাদের ছেড়ে তাকে নিয়ে পাশের বাড়িতে ভাড়া উঠতো না। ফোন বেজে ওঠায় তাকায় মেহের। মাহিন ফোন দিয়েছে। আজ রাতে আঙ্কেলের ভাই বোনেরা ওনার সাথে দেখা করতে যাবে। আর আজই প্রথম মাহিন ওর চাচা ফুপুদের সাথে ভালো মতো মোলাকাত করতে পারবে। এর আগে তো চোখের দেখা দেখেছিল মাত্র। দেখতে দেখতে কি করে যেন দিনগুলো চলে যায়। আজ সালিমের গায়ে হলুদ। তালুকদার বাড়ির সবাই আজ উপস্থিত। আত্মীয় স্বজনে ভরপুর। অনেক হইচয়ে মেতে আছে পুরো রেদোয়ান বাড়ি। কাঁচা ফুলে সাজানো হয়েছে বাড়ির পেছনের দিকটা। অসম্ভব সুন্দর লাগছে। আজ বেচারার বিয়ের আগের শেষ দিন। বিয়ের দিন থেকেই তো ফ্রাই হতে হবে, তাই আজ হলুদ মাখিয়ে মেরিনেট করতে দেবে সবাই। বন্ধু দল সালিমকে খেপাচ্ছে, কেননা এই ফাজিল তাদের বেলাতেও তাদের খেপিয়েছে। অবশ্য অবিবাহিত 2 বন্ধু ওর এই সাপোর্টে, কেননা নয়তো সালিম তাদের বিয়ের সময় তাদের ছাড় দেবে না। দোস্ত, মেরিনেট হওয়ার জন্য এত সাজগোজের কি আছে? যা পাঞ্জাবি পায়জামা খুলে লুঙ্গি গামছা নিয়ে আয়। আরে বুঝিস না আমাদের মোরগের লজ্জা লাগছে। শুধু মোরগ বলিস না, বর তো, তাই বর মোরগ বল, না হলে শুনতে খারাপ লাগে। এই তোরা থামবি নাকি আমি এখান থেকে চলে যাব? এখন তো আমাদের ভুলে যাবই, বিয়ে করছিস? সত্যি বিয়ে করলে বন্ধু পর হয়ে যায়। তা আমাদের মেহের জানো কোথায় রে? ওরা সবাই কলেজ ফ্রেন্ড, সেই সূত্রে মেহেরের সাথেও পরিচিত। অন্যদিকে জারিন আর মেহেরের পরিচয় হয়েছে ভার্সিটিতেই, তাই তো সালিমের বন্ধুদল চেনে না তাকে। এদিকে মেহের এসে উপস্থিত হয়েছে বন্ধুদের কাছে। প্রায় 2 বছর পর দেখা। হঠাৎ কথা বলা হলেও দেখা করা আর হয়নি কারোর সাথে কারো। কী রে বিয়াত্তা, কী অবস্থা তোর? আমি তো খালি বিবাহিত, তুই তো মেরিনেট করা মুরগি। তার বেলায় কি বলিস আমার মন? হ্যাঁ, আমাদের মন এনগেজড উইথ আমাদের সেই সিনিয়র জুজু ভাই। হোয়াট? বন্ধু দলের সবাই একে অপরের দিকে তাকায়। জুজু ভাই অর্থাৎ জুনায়েদ জাহিন ভাই? কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো মনের দিকে। তখন মন বড্ড বিরক্তি নিয়ে তাকে তাড়া করত। আর সেই জুজু ভাইয়ের সাথেই নাকি আমাদের মন এনগেজড, ভাবা যায়? ফোন বেজে ওঠায় সেখান থেকে একটু সরে আসে মেহের। ওদেরকে মন বেচারি পড়েছে প্যারায়, আর মনকে প্যারা দিয়ে আমাদের মেহের কেটে পড়েছে। বাড়ির সামনের দিকটায় মানুষের চলাচল এখন কম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে অনেকক্ষণ। একটু পরে ওরা কয়েকজন বের হবে কন্যাকে হলুদ দিয়ে আসতে। বন্ধু মহলেই যাবে। আর যাবে সালিমের মামাতো 2 বোন লিয়ানা আর সাদিয়ার আপুর ছেলে রোহান।
এদিকটাই আমি দেখছি। না না, ওরা আমায় সন্দেহ করেনি। আর সন্দেহ করলে কি তীব্রর মতো মানুষ আমায় ওর শ্বশুর বাড়িতেই ঠাঁই দিত? আমার চিন্তা হয় না ও ক্যানিয়নকে যেমন। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে সেদিকে ফিরে তাকায় মেহের। পেছন থেকে শুধু অবয়ব দেখা যাচ্ছে। মানুষটা কে জানার জন্য একটু আগাতে গিয়েও সে থেমে যায়, পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। অবাক হয়ে যায় মুসাব্বির আদনানকে দেখে। এর মানে কে এই লোক? কি তার মোটিভ? খচরমচর শব্দে সতর্ক হয়ে যায় মুবাশির আদনান। ফোন কেটে দ্রুত কেটে পড়েন সেখান থেকে। আর মেহের, সে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ক্যাটারিংয়ের দিকে ছোটে। সেদিকেই আছে। মেহেরকে ক্যাটারিংয়ের এখানে দেখে চমকায় তীব্র। মেহেরের অস্থিরতা দেখে বুঝে যায় হয়তো মেয়েটা কিছু বলতে চায় তাকে। এগিয়ে আসার পূর্বে গুটি কয়েক অতিথি ঘিরে ধরে তাকে। অন্যদিকে মিসেস মিথিলা মেহেরকে সঙ্গে নিয়ে যান কয়েক মহিলার কাছে। হ্যাঁ রে, এতক্ষণ তো তোরা আমার পুত্রবধূ দেখতে চাইছিলি। এই যে দেখ, আমার পুত্রবধূ কম মেয়ে বেশি জাফরান মেহের তালুকদার। বাহ রে, তোর বৌমা তো বেশ সুন্দর, মাশাআল্লাহ। তা ছেলেকে বিয়ে করালি জানালি না অবধি? তা মেয়ে কিসে পড়ে? বিশেষ গুণটুন আছে নাকি রূপ দেখিয়ে এনেছিস? মেয়ের ভদ্রতার খাতিরে পারছে না কিছু বলতে। কিছু মানুষের প্রশ্নের কারণে সংসারের শান্তি নষ্ট হয়। এই যে এই আন্টি জিজ্ঞেস করলো কোনো গুণটুন আছে কি না, এই কথাটাকে কেন্দ্র করে প্রথমত শাশুড়ির মনে ওর জন্য প্রশ্ন তৈরি হবে, আদৌ আমার বৌমার গুণ আছে কি? যদিও থাকে না কেন, তখন তিনি তা উপলব্ধি করতে পারবেন না। এর ফলে তিনি বোমার উপর অকারণেই রাগ দেখাবেন এবং দেখা যাবে সইতে না পেরে হয়তো বোমাও রাগ দেখাবে। তারপর সংসারে শুরু হবে সাপ নেউলের যুদ্ধ। এত কিছু জানি না, তবে আমার মেয়েটার বিশেষ গুণ আছে। বিপদেও একদম ঠান্ডা মাথায় কাজ করতে পারে, আর পরিবারের বাঁধনের সুতাটা আগলে রাখতে জানে। এই আর নতুন কি, এই তো সব বউদের মাঝেই আছে। সবার কথা শুনে মেহেরের মুখের হাসি মলিন হয়। মিসেস মিথিলা বিষয়টা বুঝতে পারেন, তাই তো বান্ধবীদের বলে নিয়ে আসেন মেহেরকে। গালে হাত রেখে বলে ওঠেন, এই মেয়ে একদম ওদের কথায় কান দেবে না। তুমি কিন্তু আমার মেয়ে হয়েই থাকবে, আর আমি তুমি মিলেই কিন্তু তোমার শ্বশুর আর তীব্র জ্বালাবো, মনে থাকে যেন। খুব থাকবে। মেহের জড়িয়ে ধরে মিসেস মিথিলাকে। শাশুড়ি কি এত ভালো হয়? হয়তো হয়। যদি স্বামী সবসময় স্ত্রীর ঢাল হয়ে দাঁড়াতে পারে তাহলে সব মানুষই ভালো হয়। তীব্র তো মেহেরের ঢাল, আর সেই ঢাল অতিক্রম করে হালকা আঘাত কেউ করতে পারলেও শেষ করতে পারবে না। তীব্রতা হতে দেবে না। বাসে হইচই করে সবাই যাবে কন্যাবাড়ি। উদ্দেশ্য হলুদ দেওয়া। সারি মতো বাসে উঠে বসেছিল। তীব্র কান ধরে বাস থেকে নামিয়েছে ওকে। আত্মীয় স্বজন অনেকেই অনেক কথা বলেছিল বাড়ির বউ ঢ্যাং ঢ্যাং করে কন্যাবাড়ি যাওয়ায়। তাদের কথা এত আত্মীয় স্বজন রেখে বউ কেন মজা করবে? তীব্র জোর করে মেহেরকে যেতে বলেছে এবং নিজে উঠে বসেছে বাসে। সারিমকে দায়িত্ব দিয়ে এসেছে নিজের গায়ে হলুদের অনুষ্ঠান নিজে সামলানোর। কন্যাবাড়িতে প্রবেশ করার পথে চিরুনি, ফুল, চকলেট, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হয় ওদের, যেমনি করে ওরা করেছিল কন্যাপক্ষের লোকদের। ওরা তো আগে ছেলের গায়ে হলুদ শেষ করেছে, তারপর আধা ঘন্টার পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। স্টেজে চুপচাপ নিচু মস্তিষ্কে বসেছিল জারিন। বেচারির কিছুই ভালো লাগছে না। ওর চাচাতো ফুফাতো ভাই বোন সব এসেছে, কিন্তু সবগুলো নিজেদের মতো খাওয়া দাওয়া ঘোরাঘুরি করছে। একটাও ওর দিকে ফিরেও তাকানি। বারে, এত রাত হয়েছে, মেয়েটা খেয়েছে কিনা খোঁজ নেবে না? কিরে শাকচুন্নি, তোরে এত সুন্দর লাগে কেমনি? মেহেরের কণ্ঠ পেতেই মলিন মুখে হাসি রেখা ফুটে ওঠে। জড়িয়ে ধরে পাশে বসার বেষ্টুকে সে। অভিমানী কণ্ঠে জারিন বলে ওঠে, জানিস কতটা বোর হচ্ছিলাম? একটা কেউ আসেনি। আম্মু আব্বু সবাই তো অতিথি নিয়ে ব্যস্ত। ইস, কেন যে আমার নিজের ভাই বোন নাই? এত দূর থেকে আসলাম, আর এই মেয়ে তার ভাই বোনের আফসোস করে। তাহলে আমি যাই, কি বলিস? এত নটাঙ্গি করিস না বোন। আধা ঘন্টা রাস্তা আসতে 9টা বাজাইছস। মেহেরের বাচ্চা, তুই আমাদের সাথে পরিচয় করিয়ে দে। মেহের পাশে দাঁড়ানো ওর কলেজ লাইফের ফাজিল বন্ধুগুলো। কতক্ষণ অপেক্ষা ছিল মেহের হয়তো নিজ থেকেই পরিচয় করিয়ে দেবে, কিন্তু না, এ ফাজিল কথা বলায় ব্যস্ত হয়ে তাদের কথা ভুলেই গিয়েছে। তাই তো ফারাজ নিজেদের অস্তিত্বের টের পাইয়ে দিল ওকে। জারিন অবাক হয়ে বাকি 5 জনকে দেখছে। আগে কখনো দেখেছে বলে মনে হচ্ছে না ওর। মেহের জারিনের কৌতূহল মেটাতে হাত দিয়ে ইশারা করে পরিচয় করিয়ে দিতে থাকে সকলের সাথে। মাহিতো জারিনকে দেখিয়ে মৃদু চেঁচিয়ে বলে ওঠে, তুমি তো এই ফাজিলের বেস্ট ফ্রেন্ড, তাই না? কি মিল বাবা, তোমরা দেখছি যা হয়ে গেলে। থাক দোস্ত, আফসোস করিস না। মেয়ের হয়তো কথা রাখি নাই, মনও রাখে নেই, তাই তুই আর আমি এক বাসায় 2 ছেলের সাথে বিয়ে করে সারা জীবন একসাথে থাকবো। আর তোদের ননদদেরকে পটিয়ে আমাদের গলা ঝুলিয়ে দিস, তাই না ফারাজ? একদম ঠিক। তা ভাবি কি আমাদের উপস্থিতিতে অস্বস্তি বোধ করছেন? এই একদম আমার ভাবিকে ডিস্টার্ব করবি না, যা তো যা।
মেয়ের চুপচাপ ওদের ফাজলামো দেখছে আর হাসছে। ভাবতে অবাক লাগছে, ভার্সিটিতে পড়লেও বাচ্চামোটা এখনও রয়েছে ওদের মাঝে। মেহেরের নিজের মাঝেও তো আছে। আর জারিন ভাবছে কত বন্ধুসুলভ সালিম মেহেরের বন্ধুরা। ওরা নিচে চলে যায়। মেহেরও নিচে গিয়ে জারিনের জন্য খাবার নিয়ে আসে। জারিন অবাক হয়। মেয়ের চোখ দিয়ে আশ্বস্ত করে বোঝায় সে বুঝতে পেরেছে জারিন অভুক্ত। চোখ মুখ ঢুকে গেছে, নিজ হাতেই খাইয়ে দেয় ওকে। মেহেরের কন্যাকে এভাবে যত্নে নিতে দেখে একজন অতিথি তো পুরাই ইমপ্রেস। কারো থেকে হয়তো জেনে গেছে মেহের ছেলেপক্ষের, তাই তো নিজের ছেলের জন্য প্রস্তাব দেওয়ার জন্য ছেলেপক্ষের মানুষ খুঁজছেন। এই যে বাবা, তুমি কি ছেলেপক্ষ? জি আন্টি। স্টেজের দিকে ইশারা করে মেহেরকে দেখিয়ে জিজ্ঞেস করেন, ওই মেয়েটার পরিবারের নাম্বার দিতে পারবে? আমি ওর পরিবারের সদস্য, আমাকে বলুন, কোনো সমস্যা? ওহ, তাহলে তুমি ওর ভাই? তীব্র ভুল ভাঙাতে আগে কিছু বলবে তার আগে মহিলাটি আবারও বলে ওঠেন, তোমার বোনটাকে আমার বেশ মনে ধরেছি। বিয়ে দেবে না? আমার ছেলে একজন ক্যাডার, সুপাত্র বলতে পারো। তীব্র বেচারা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তার বউয়ের বিয়ের প্রস্তাব আসছে, আবার তাও কিনা তারই কাছে। বাহ, কি কপাল তার! কপাল চাপড়াতে মন চাচ্ছে তার। কোনো মতে সে বলে, আন্টি, ওই যে মেয়েটাকে দেখালেন, ওই মেয়েটা আসলে আমারই স্ত্রী। আর আমি তার ভাইনি, বরং হতভাগা স্বামী যার কাছে তারই বিয়ের প্রস্তাব আসছে। মেয়ের হাসি মনে হয় না আজ আর থামবে। হলুদের রাত থেকে তীব্র সামনে আসলে সে হাসছে, আর বেচারা একটু পরপর ওর কাছে এসে কী যেন বলে যাচ্ছে। তার রাও হয়তো শুনছে না মেহের, তাই তো তীব্র বেজা চটেছে। বাড়ির মানুষ হয়, বাড়ির আত্মীয়দের দেখভাল খাওয়া দাওয়ার দিকটা দেখতে হচ্ছে ওদের সবাইকেই। মেহেরের সাহায্য করছে তৃষ্ণা আর মারিয়াম। তীব্রের হুটহাট এসে মেহেরকে কিছু বলে যাওয়া দেখে তারা ভাবছে আসলে তীব্র বলছেটা কি। এই মেহের, বলো ভাবি। আরে আমি বলছি, এই তীব্র ভাই এভাবে এসে তাড়াহুড়োতে তোমায় কি বলছে? মেয়েরের মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। বাসায় ফিরে সবার সাথে দেখা করে রুমে যেতে ওর প্রায় 1টা বেজে গিয়েছিল। তীব্র মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে। ছেলেটার আক্কেল জ্ঞান কম, তাই তো রুমে দরজা খুলে রেখে গোসলে গিয়েছিল। এই যে মেয়ের হুট করে ঢুকে পড়লো, অন্য কেউ তো আসতে পারতো। এই বাড়ি ভর্তি মেহমানদের মাঝে একটু সচেতন নাই ছেলে। এই যে এত কিছু ভাবছো, যাও দ্রুত ফ্রেশ হয়ে আসো। কি সেজেছ, পুরাই পেতনি লাগছে। মেয়ের যদিও কিছু বলতে চেয়েছিল, তীব্র কথা শুনে আর বলে না। এমনিতে বড্ড ক্লান্ত লাগছে তার। ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নেওয়াই ঠিক হবে। কালকে তো আরও ধকল আছে। ফ্রেশ হয়ে বিছানায় বসতে তীব্র বলে ওঠে, কাল তুমি মেয়ের বাড়ি যাবে না? কাল কেন? পরশু যখন মেয়ের ফিরানি হবে তখনও যাবে না কেন? অকালে ববিয়ে দিয়ে আমি সতীনের ঘর করতে চাই না। মেয়ের হেসে দেয় তীব্রর কথা শুনে। তাই তো হাসতে হাসতেই জিজ্ঞেস করে, তা মহাশয়, ছেলেদের কি সতীন হয়? আর জারিনের বাড়ি গেলে আপনার সতীন আসবে কোথা থেকে? তীব্র ওই আন্টের কথাগুলো খুলে বলে মেহেরকে। সেই থেকে যে হাসি শুরু করেছে মেহের, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত বেচারি হেসেছে আর বলেছে, আমার মহাশয় দেখি তার সতীনের মায়ের সাথে দেখাও করেছে। মেহেরকে আবারও হাসতে দেখে ধাক্কা মারছে বেচারি, ভাবনা থেকে বেরিয়ে আসে। আর হাসতে হাসতে নিজের দুই ভাবিকে সব বলে। তারাও হাসতে থাকে। তৃষ্ণার মারিয়াম তো ভাবতেই পারছে না স্বামীর কাছে নাকি স্ত্রী বিয়ের প্রস্তাব আসে কখনো। তারা তো হেসেই চলেছে। কাজ করবে আর কখন? ছেলের সাথে বাড়ির কয়েকজন আর ছেলের বন্ধুবান্ধব 5 জন যাবে। আর বাকি সবার জন্য রেদওয়ান বাড়িতেই খাবারের বন্দোবস্ত করা হয়েছে। মেয়ে পক্ষের ওপর এত চাপ ফেলানোর কোনো ইচ্ছা ছিল না ওনাদের। আগে মেয়ের বাবার হাতে হাত রেখে সাফিন রেদওয়ানের ছোট ভাই বলে দিয়েছে, ভাই সাহেব, আমরা মেয়ে নিতে আসবো খুব অল্প কয়েকজন, এই ধরুন 20 জন। এর একজন বেশিও না আবার কমও না। 2 মাইক্রো প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। 8 জন করে 2 গাড়িতে যাবে, আর বাকি 4 জন বরের গাড়িতে যাবে। যখন গাড়িতে ওঠার সময় হলো, তীব্র মেহেরকে উঠতে দেবে না। আর না উঠবে সে নিজে। তার ইচ্ছা নেই সেখানে যাওয়ার। ঠিক করেছে সালিমের বিয়ের পরপরই মেহেরের নাক ছিদ্র করবে, নাক ফুল পরাবে, যাতে মানুষ একটু হলেও বোঝে তার বউটা বিবাহিত। কিরে, তুই উঠছিস না কেন? আর আমার মেহেরকেই উঠতে দিচ্ছিস না কেন? এক চর দিয়ে তোর দাঁত ফেলাবো। বিয়ে করতে যাচ্ছিস, যা বিয়ে করে আয়। আর আমার বউকে তুই তোর বউ বলবি না, বলবি ভাবি। মেয়ের খুব বুঝেছে তার মহাশয় তার উপর রাগ দেখাতে না পেরে বেচারা সালিমের উপর রাগ দেখাচ্ছে। সাফিন রেদওয়ান ছেলের পিঠে হালকা থাপ্পড় মেরে বলে, কি হয়েছে? গাড়িতে উঠছো না কেন? আব্বু, আমি আর মেহের যাচ্ছি না। তুমি যাচ্ছ না ভালো কথা, আমার মেহের মাকে আটকাচ্ছ কেন? আম্মু, তুমি যেতে চাও? মেয়ের হ্যাঁ সূচক মাথা নাড়তেই সাফিন রেদওয়ান ওকে গাড়িতে উঠতে বলে। এখন আর তীব্র কি করবে? বেচারা সেও গাড়িতে উঠতে নিলে সাফিন রেদওয়ান বলে ওঠে, তুমি না যাবে না? তোমার বউ নিয়ে টানাটানি হলে বুঝতা। সাফিন রেদওয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। সে জিজ্ঞেস করলো কি, আর ছেলে উত্তর দিল কি? তার অবাকতা না কাটিয়ে চলে যায় বরের গাড়ি।
আর তার পেছন পেছন যায় আত্মীয়দের গাড়ি দুটো। সালিমের পাশে বসেছে তীব্র, আর তার পাশে মেহের বসেছে রোহানকে কোলে নিয়ে, আর সামনে তুষার, সাথে সালিমের দুলাভাই ওয়াহেদ চৌধুরী। দুষ্টুমি ফাজলামি করতে করতে সবাই পৌঁছে যায় মেয়ের বাড়ি। আজ যেন মানুষের সংখ্যা আরও বেশি। বেশ কিছুদিন দর কষাকষি হবার পর গেট দিয়ে ঢোকে ওরা। এই পক্ষে আত্মীয় স্বজন অনেকজন। তীব্র, কি হচ্ছেটা কি? কই কি হচ্ছে? তুমি আমার পিছে পিছে আসছো কেন? আমার বউর পিছে আমি আসছি, তাতে তোমার কি? মেয়ের আর ঘাটায় না। যদি একটু ঝগড়া করার ইচ্ছা ছিল তার, তবে বেশি ঘাটালে এখানে না সিনক্রেট হয়। এমনও হতে পারে তার গুণধর স্বামী তাকে পাজা কোলা করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এখনই। সে ভয়ে চুপচাপ হাঁটতে থাকে মেহের। জারিনকে দেখি একটু এদিক সেদিক ঘুরঘুর করে, আর তীব্র আঠার মতো ওর সাথে লেগে থাকে। কি ভাইয়া, আমাদের ননদকে একটু আমাদের সাথেও ছাড়ো। তুমি দেখছি সেই থেকে ওর সাথে সাথে ঘুরছো। কি করব বলেন? এ মহাদয়ার সাথেই তো সারা জীবনে দীর্ঘ পথ হাঁটবো। এইটুকুন পথ আর বেশি নাকি? ভাই, সত্যি তুমি দেখছি আমার বোনের পাগল হয়ে গেছো। আমরা এসেছি দেখেও ভাগ দিচ্ছ না। বউর সাথে তো তুইও ঘুরছিস, হাত ধরে যে এদিক গেছিস আমিও দেখেছি। তীব্র, তুমি এখন যাও, আমি ছোটদা ভাই আর ভাবির সাথে আছি। থাকো। তেরিং বেরিং করতে দেখলে খবর আছে। একটু সালিমের ওখান থেকে আসি। তীব্র যেতে যেন হাঁপ ছেড়ে বাঁচে মেহের। মোয়াজ বোনকে খেপাতে থাকে, আর মেহেরও কম নাকি, সেও তার ছোটদা ভাইকে খেপাচ্ছে। আর এদিকে দুই ভাই বোনের কথা শুনে লজ্জায় লাল হচ্ছে তৃষ্ণা। এই তোমরা দুজন থামবে? কি সব বলছো? সবাই আরও চোখে দেখছে। দেখলে দেখুক, আমাদের কি? আচ্ছা ভাবি, আমি কিন্তু থেমেছি, ছোটদা ভাইকে থামাও। মেয়ের এদিক ওদিক দেখে সুদূরে দেখা যাচ্ছে মাহিন ভাইকে, তাই তো ওদের থেকে বিদায় নিয়ে সেদিকে ছোটে। মারিয়ামের উপস্থিতিও আছে এখানে। দুইজন ডাক্তার হলে যা হয় আর কি। এখানে তাদের পরিচিত রোগীরাও আছে। এখন তাদের সাথে বকবক করছে দুইজন। মেহের বোঝে এখানে কথা বলা ঠিক হবে না, তাই মেসেজে আজ রাতে ছাদে আসার কথা বলে জারিনের কাছে চলে যায়। বিয়ে পড়ানো শুরু হবে। স্টেজে বউকে আনতে বলা হয়েছে। সালিম বেচারা রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে। এখন তার শুধু হাসিই পাচ্ছে। এই খুশি তো প্রিয় মানুষকে নিজের করে পাবার আনন্দে। মেয়ের এখন মেয়ে পক্ষের হয়ে জারিনকে সঙ্গে এনেছে। মোটা অঙ্কের চাঁদা চেয়ে বসেছে সালিমের কাছে। সালিম বেচারা হতবাক। তার কি ভাগ্য, তার ভাবি এখন মেয়ে পক্ষের হয়ে চাঁদা চাচ্ছে। মেয়ের একটু ছাড় দে, এত চাস কেন? দেখেছ আমরা কতজন, কম দিলে কি হবে নাকি? তাড়াতাড়ি বের করো, নয়তো বউকে আর দেখাবো না। ঘরে নিয়ে গেলাম। আচ্ছা দাঁড়া, এই নে 2000, আর নাটক করিস না বোন। তুমি আমার দেবর দেখে আর বাড়ালাম না। আচ্ছা, এই যে আপুরা, বউকে নিয়ে এসো, বসাও। তীব্র ফোনে কথা বলতে একটু বাইরের দিকে গিয়েছিল। বিয়ে পড়ানোর পরপরই ওরা খেতে বসবে। এখনও বসেনি। ফোনে কথা বলা শেষ করে ভেতরে আসতে নিলে মেহেরকে সালিমের ওখানে দেখে চমকাশে। এই মেয়েটার তিরিং বিরিং না করলে যেন চলেই না। প্রতিমধ্যে তার রাগটা আরও বাড়ে। দুইজন মহিলা কথা বলছে মেহেরকে নিয়ে। গাঢ় কালোর ওপর সোনালি কারুকাজ করা কাতান পরেছে সে, সাথে আছে হিজাব। অনেক সুন্দর লাগছে ওকে। আর তীব্র কালো স্যুট পরেছে। মহিলা দুটির কথোপকথন এমন যে বরের পাশের মেয়েটা সুন্দর আছে, কি মিষ্টি ভাষী। ইস, একটা ছেলে থাকলে মেয়েটার বাসায় প্রস্তাব দিতাম। আর কিছুদিন আগে দেখলে তো আমার বাবুর বিয়েটা ওর সাথেই দিতাম। এই মেয়েকে বোমা করে পেলে যেন ভাগ্য খুলে যেত। আর শোনার ইচ্ছা নেই তীব্রর। তার তো রাগ উঠছে কেন, তার বউর পেছনেই সবাই পড়েছে। রাগে ফুঁসছে সে। আর তীব্রকে রাখতে দেখে মাহিন ওর দিকে এগিয়ে আসে। তীব্রর কাছে মেয়ের জন্য প্রস্তাব আসার বিষয়টা মারিয়াম তাকে বলেছে। বেচারাও কিছুক্ষণ হেসেছে। কি রে, এভাবে ফুসফুস করছিস কেন? কোনো সমস্যা এসে পড়েছে নাকি? না, সমস্যা তো আমার সাথেই থাকে। এই আবার আসবে কোথা থেকে? কি সমস্যা হয়েছে? তোর সুন্দরী বোনকে সবার মনে ধরেছে এখানে। আফসোস করছে তোর বোনকে নিজের ছেলের সাথে বিয়ে দিতে না পারে। দেখেছিস আমার বোনকে কত মানুষ পছন্দ করে? তোর তো খুশি হওয়া উচিত তোর বউকে এত মানুষ পছন্দ করে দেখে। তোর বউয়ের ওপর ওনাদের নজর পড়লে পরে বুঝবা ভাই। ওই দেখ, মারিয়াম ভাবির দিকে তাকিয়ে কি যেন বলছে। মাইনকে চেতাতে এমন করে তীব্র। যদিও ওনারা মারিয়ামকে নিয়ে নয়, বরং ডেকোরেশন নিয়ে আলোচনা করছিল। তবে মাহিনের মনে হয় হয়তো ওনারা ওর বউকে নিয়ে আলোচনা করছে। বুকের ভিতর ওর ছ্যাদ করে ওঠে। ছুটে গিয়ে মানুষের মাঝেই বউর হাত ধরে ফেলে। মারিয়াম যেন অবাক হয়। এই ছেলেই তো তাকে একটু দূরত্ব রাখো বলেছিল এখানে, আর এখন নিজেই হাত ধরেছে। সালিমের বিয়ের পর গত হয়েছে 2 দিন। এই 2 দিন আনন্দমুখর কাটলেও আজকের ভোর যেন শহরের বুকে চাপা আর্তনাদের। তুর্যের লাশ পাওয়া গেছে। তীব্র হতবাক। সে তো জানতই না তুর্যের অবস্থান কোথায়। তাহলে কে মারল তাকে? ছোট থেকেই তুর্যয়ের বেড়ে ওঠা তালুকদার বাড়িতে। এখন যেন শোকসভা চলছে সেখানে। অবশ্য সবার সন্দেহ নুরিয়ার ওপর পড়লেও কেউ কিছুই করতে পারছে না প্রমাণবিহীন। মুখের বলিতেই শুধু দোষারোপ করে চলেছে মায়া বেগম।
লাশ হস্তান্তরের ঘটনায় ফরেন্সিকে কাটাকাটির বিষয় পেরিয়ে তারপর বাড়ির মানুষের হাতে দেওয়ার নিয়ম বডি, তারপর না দাফন কাজও সম্পাদন করা হয়। তবে এরকম যেন কিছুই ঘটল না এক্ষেত্রে। পুলিশের লোকেরা বডি দিয়ে গিয়েই যেন শান্ত, আর মিডিয়ার লোকেরা জেনেও যেন জানছে না তালুকদার বাড়ির খবর। যে মিডিয়া সবসময় মুখিয়ে থাকে নতুন সংবাদের জন্য, তারা নাকি শান্ত। আমার পোলাডারে তুমি মারছো, তুমি আমার পোলার দোষী, একটু শাসন করতে দাও নাই, আর শাসন করলে আমার পোলা আমারই থাকতো, জীবিত থাকতো। গোলাম ফখরুলের কলার ধরে চিৎকার করে কাঁদছেন মায়া বেগম। নারী ছেঁড়া ধনের এই দশা যেন তার সহ্যের বাইরে। ওদূরে নীরব অস্ত্র বিসর্জন দিচ্ছে তানিয়া, তুর্যের একমাত্র বড় বোন। তবে পরিবার তাকে ত্যায্য করেছে অনেক আগেই। কারণ ছিল পড়াশোনার তাগিদে বিদেশ যেতে চাওয়া। শর্ত ছিল হয় বিদেশ গিয়ে ত্যায্য হও, নয়তো দেশে থেকে বিয়ে করে সংসার করে সুখী হও। ভাগ্যিস তানিয়ার সাহস ছিল, তাইতেও আছে মস্ত বড় বিজ্ঞানী, নাসাতে গবেষণা করছে। মা, তোমার ছেলে এই ইহকালে ভালো ছিল না যে তার জন্য এভাবে কাঁদছ? ওর বউকে খবর দিয়েছ যে ওর স্বামী মারা গেছে? তোমার ছেলে খারাপ হলেও কারোর স্বামী এখন সে, তাই খবর দেওয়া প্রয়োজন। গোলাম ফখরুল মারতে আসেন তানিয়াকে। বরাবরই মেয়ে তার কাছে খেলার পুতুলের মতো। তাই তো প্রথম সন্তান মেয়ে হয় বড্ড অসন্তোষ ছিলেন তিনি। আর যখন বিদেশ গেল তখন থেকে তো পুরোপুরি ঘৃণা করেন মেয়েকে। আধুনিক সভ্যতাতেও মানুষ ছেলে মেয়েতে ভেদাভেদ করছে, শর্ত দিচ্ছে, ঘৃণা করছে। ভুল করবেন না আঙ্কেল, তানিয়া আপনার মেয়ে হতে পারে, তবে এখন সে আমার স্ত্রী, আমার সন্তানদের মা। আমি তাকে আঘাত করতে দিব না, সে ওর বাবা কিংবা মাই হোক না কেন। বিদেশি ধাঁচের ছেলেটার এত সুন্দর বাংলা দেখে উপস্থিত সবাই চমকায়। এখানে কাঁদছে গুটি কয়েক মানুষ, আর সবার চোখ মুখে সমবেদনা ছাড়া আর কিছুই নেই। যা ঘৃণা ছিল তা ভোলার চেষ্টা করছে। মা তো আর ঘৃণা করতে পারে না, তাই এভাবে কাঁদছে। তানিয়া মেহেরের কাছে আসে। মেহের যে একদৃষ্টিতে তাকিয়েছিল তুর্যের লাশের দিকে, চোখে মুখে তার অবাকতা। মেয়ের যখন বছর 10 তখন বাড়ি ছেড়েছিল তানিয়া, তখন সে 21 বছরের তরুণী। আর আজ 10 বছর পর আবারও দেশে তানিয়া। নুরিয়াকে কল দেওয়া উচিত। যে আপু, আমি এক্ষুনি জানাচ্ছি। মেয়ের সেখানে দাঁড়িয়ে ফোন দিতে নেয় নুরিয়াকে। তবে ওপাশ থেকেই ফোন আসে, খবর দেয় কিছু। তাদের থেকে পাওয়া খবর শুনে হতবাক হয়ে যায় সে। নুরিয়া প্রেগনেন্ট। 6 মাসের সংসার ছিল নুরিয়া তুর্যের, যার 1 মাসেই তুর্য পলাতক ছিল। আর নুরিয়া 3 মাসে প্রেগনেন্ট এখন, অর্থাৎ বাচ্চাটা তুর্যের। আজকে টেস্ট করিয়েছিল সে। কাউকে ফোনে না পেয়ে শেষমেশ মেহেরকে কল দিয়েছে। আই হ্যাভ এ নিউজ ফর ইউ অলসো। আমার সংবাদের থেকে ভালো সংবাদ নিশ্চয়ই না। আমার তুর্য জানতে পারলে নিশ্চিত বাকিদের ভুলে আমার কাছে ফিরে আসবে। মেহের শেষ কয়েকদিন উপলব্ধি করেছিল তুর্যকে নুরিয়া ছাড়া কেউ ভালোবাসতে পারবে না। ওর মতো ঠ্যাটা মেয়েই পারবে তুর্যকে ঠিক রাখতে। তবে এর মাঝে কী থেকে যে কী হয়ে গেল কিছুই মাথায় আসছে না মেহেরের। কিভাবে জানাবে সে ওকে? ওকে জানানো তো ঠিক না এই অবস্থায়। ভাবি, আপনার পাশে বড় কেউ থাকলে একটু ফোনটা দিবেন। কেন, কি হয়েছে? আমার তুর্য ঠিক আছে তো? প্লিজ একটু বড় কাউকে দিন, কথা ছিল। এই নাও, মামামের সাথে কথা বলো। নুরিয়ার মা হাইকোর্টের উকিল, পাওয়ার আছে আলাদা। তবে মেয়ের মতো পাওয়ারের অপব্যবহার করেননি তিনি। মেয়েকে ঠিকঠাক সময় দিতে পারেননি কখনো। কাজের লোকদের হাতে বড় হয়েছে নুরিয়া আর নওশিন, তাই তো বকে গেছে দুজনেই। তুর্যের অবস্থা বলতে নুরিয়ার মা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠেন, নুরিয়া আসবে। হ্যাঁ, নুরিয়া আসবে। ও শাশুড়িকে আগে শান্ত করো, আমার মেয়েকে যেন উত্তেজিত না করে। জানো তো নুরিয়ার হেলথ কন্ডিশন? মেয়ের কল রেখে তানিয়াকে সব বলে। তানিয়া চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। দূরে দাঁড়ানো আরিয়ানের দিকে তাকায়। তাদের মেয়েরা আনিশা, আনায়া দুজনেই বাবার কোলে। তানিয়ার হঠাৎ করে খারাপ লাগতে লাগে। তার ভাইটা নিজের ভবিষ্যৎ সন্তান না দেখি পরলোক গমন করল। তীব্র সামনে দাঁড়িয়ে আছে মেহের। আজকের কিছু রহস্যজনক ঘটনা সে উপস্থাপন করছে ওরই সামনে। তীব্র মন দিয়ে শুনছে। তার আগে থেকে সন্দেহ ছিল মাহিনের বাবা সেজে আসা লোকটার ওপর। তাই তো খোঁজ লাগিয়েছিল এই লোকের অতীত জানতে। অতীতের কালা কিস্সাও সামনে এসেছে অকপটে। আজ মেয়ের দেখেছিল মুবাশির আদনানকে কারোর সাথে কথা বলতে। রেকর্ডিং অন করে রেখে সে সটকে পড়েছিল সেখান থেকে। অবশ্য পরে সে তার মোবাইল ভাঙা অবস্থায় পেয়েছে। এতটুকু শিওর হয়েছে লোকটা জেনে গেছে ও সন্দেহ সম্পর্কে। আচ্ছা তীব্র, আপনি কিভাবে এই লোককে মুবাশির আঙ্কেল ভেবে আনলেন? আরে আমি কি জানতাম না কি উনি মুবাশির আঙ্কেল? তাহলে একে পেলেন কই? একদিন মনে আছে এক লোককে বাঁচাতে গিয়ে প্রায় গাড়ির সামনে পড়তে নিয়েছিলে? এই সেই লোক, অর্থাৎ বর্তমান মুবাশির আদনান। আমি যখন খবর পেলাম লোকটার উপর
রাগ লাগলো প্রচণ্ড। সিসিটিভি ফুটেজ খুঁজে লোকটার প্রচ্ছদ দেখলাম, খুব চেনা লাগলো। মাহিন আঙ্কেলের সাথে ওর ছোটোবেলার ছবি দেখিয়েছিল, তারপর চিনে ফেললাম। খবর নিয়ে জানলাম পাগলাগারদ থেকে পালিয়েছি, অনেক বছর ধরেই নাকি ওখানে ছিল। পরে আমি নিয়ে আসলাম, চিকিৎসা করে সুস্থ করে তারপর সামনে আনলাম। তোমার সন্দেহ হয়নি এই যে হুট করে সে আমার সামনে আসলো, আমি তাকে বাঁচালাম, আবার তোমার চোখের সামনে এত সহজে সে চলে আসলো? এত বছর পাগলাগারদে থাকলেও চেহারা তার পরিবর্তন নেই, অবাকতার বিষয় না এগুলো? মেহের তীব্র ভাবে। সত্যি তো খুব অবাক করা বিষয়। তীব্রর মনে প্রশ্ন জাগে, এগুলো কি তবে আগে থেকেই প্রিপ্ল্যান্ট ছিল নাকি? প্রিপ্ল্যান্ট না হলেও এসবের মানে কি? তাহলে কি এই লোককে তালুকদারদের এখানে এনে ভুল করলো তীব্র? তুর্যের কবরের পাশে একাধারে কাঁদছে নুরিয়া। মেয়েটা গোলুমোলু হয়েছে কিঞ্চিত বিগত 1 মাসেই। বেচারিকে শেষ দেখাও দেখতে দেয়নি মায়া বেগম আর গোলাম ফখরুল। অনেকে বুঝিয়েছিল তাদের যে তুর্যের ওপর ওর স্ত্রীর হক আছে, সে দেখতে পারবে তার স্বামীর মৃতদেহ। তবে নুরিয়ার ভাগ্য বড্ড হতাশাজনক, তাই তো পারল না ভালোবাসার মানুষটিকে শেষবার ছুঁয়ে দিতে, দেখতে। তুর্য, কেন তুমি এত খারাপ মানুষ হলে? কেন তুমি আমাকে, আমাদের ভবিষ্যৎ বেবিকে একা রেখে পালিয়ে গেলে? আচ্ছা তুর্জয়, আমার আচরণ কি এতই উগ্র ছিল যে তুমি আমাকে ভালোবাসতে পারোনি? তবে কি আমার ভালোবাসার খাচ্ছিল যে তুমি আমার হয়ে রইলে না? দূর থেকে নুরিয়ার মাও ওর কান্না দেখছেন। তিনি জানতেন এমনটা একদিন হবে। তিনি মেয়েকে সাবধান করেছিলেন এই ছেলের থেকে দূরে থাকতে। এই ছেলের হয়েই একবার লড়েছিলেন তিনি, অন্যায়কেও অন্যায় না বলে প্রমাণ করেছিলেন। আর তার শাস্তি হয়তো তিনি মেয়ের এই দুঃখের মাধ্যমে পেলেন। নুরিয়া ভাবি, এত কেঁদো না, তোমার তো তোমার বাবুর কথাও ভাবতে হবে। তুর্য ভাইয়া যাই করুক না কেন, এখন তো তোমায় তোমার বেবির কথা চিন্তা করে বাঁচতে হবে। তুর্য ভাইয়া না থাকলেও এখন তোমায় তোমার বেবিকে নিয়ে বাঁচতে শিখতে হবে। তৃষ্ণার কথায় নুরিয়া উপরে তাকায়। মারিয়ামও আরেক পাশ দিয়ে ওর কাঁধে হাত রাখে, এ যেন হঠাৎ আসা ভরসার হাত। মৃদু কেঁপে ওঠে নুরিয়া। মেয়েটা ওদের দুজনকে 2 বাহুতে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মাহিন মোয়াজ দূর থেকে দেখে। ওরাই পাঠিয়েছে তৃষ্ণা আর মারিয়ামকে। স্বামীহারা নারী হিসেবে দেখেছে ওরা নুরিয়াকে, তাই তো সহানুভূতি দেখাচ্ছে। নয়তো ও যেরকম আচরণ করেছে ওর দিকে কেউ ফিরেও তাকাতো না।